এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বিয়ের ৩ বছর পর ফিজার স্বামী আবরাজ খান দেশে ফিরছে আজ। বিয়ের দিন রাতেই পুরুষটা জার্মানি চলে গিয়েছিল। ফিজার পুরুষটাকে এক পলক দেখার ভাগ্য হলেও একবার কথা বলার ভাগ্য হয়নি। তাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। ফিজার মা আবরাজের বাবার কোম্পানিতে জব করতেন। সেখান থেকেই তাদের পরিচয় আবরাজের বাবার সাথে। ফিজাকে তিনি খুব ভালো করে চিনতেন। আর তিনি প্রথম নিজের বড় ছেলে আবরাজ খানের জন্য ফিজার মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ফিজা তখন সবে মাত্র অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিল। সে মোটেও ওই সময় বিয়ের জন্য প্রস্তুত ছিল না। তবু বাবা নেই, ছোট বোন আর মাকে নিয়ে তার পরিবার। মায়ের বয়স হয়েছে, ঘরে দুইজন যুবতী মেয়ে। তার বিয়ে হলে আবার ছোট বোনকেও বিয়ে দিতে হবে। নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও বিয়ের জন্য রাজি হতে হয়েছিল। প্রথম দেখায় আবরাজ খান নামক সুদর্শন পুরুষটার উপর মুগ্ধ হয়েছিল ফিজা। চোখ আটকে গিয়েছিল পুরুষটার সৌন্দর্যে। পুরুষটার গায়ে ছিল সাদা রঙের শার্ট, শার্টের উপরে কালো রঙের ব্লেজার, হাতে দামি একটা কালো ফিতার ঘড়ি, পায়ে কালো শু, চুলগুলো সিল্কি, কপালে ছুঁয়ে ছিল। মুখে একটা দাড়ির বালাই নেই, একদম ক্লিন শেভ করা। পুরুষটার অধর জোড়া গোলাপি রঙের। যেদিন তাদের প্রথম দেখা হলো সেদিন সন্ধ্যায় ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল। কিন্তু কবুল বলে আবরাজ ফিজাদের বাড়ি ছেড়েছিল। তারপর আর পুরুষটাকে চোখের দেখা সে দেখতে পায়নি। তারপর ফিজা খান বাড়িতে এসেছিল মিলন খানের সাথে। সে থেকে সে আবরাজের রুমে থাকছে। এখানে থেকে সে ভার্সিটি করতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, যদিও ফিজা এখন মাস্টার্স করছে। ফিজা রুমে বসে এসব ভাবছে। কিছুক্ষণ পূর্বেই তার ননদী মিষ্টি এসে বলে গিয়েছে আবরাজ ৮ ঘন্টার মধ্যেই বাড়ি এসে পৌঁছাবে। ফিজা যেন নিচে উপস্থিত থাকে। ফিজার শরীর তখন থেকে কাঁপছে, অস্থির লাগছে। এখানে যাওয়া কি তার ঠিক হবে? বিয়ের দিন রাতে যে পুরুষ নিজের স্ত্রীকে ফেলে বিদেশ চলে গিয়েছে, মাঝে একবার খোঁজ নেয়নি, সেই পুরুষটার সামনে ফিজা কিভাবে বেহায়ার মতো গিয়ে দাঁড়াবে? শত ভাবনার পরেও ফিজা উত্তর খুঁজে পায় না। এর মধ্যে নিজের শাশুড়ি সার্ভেন্টকে দিয়ে ডেকে পাঠিয়েছে। ফিজা উঠে দাঁড়ালো, চুলগুলো হাত খোপা করে ওড়না মাথায় দিয়ে কক্ষ হতে বেরিয়ে এলো। সময়টা সন্ধ্যা 6:30। দোতলার একদম কর্নার আবরাজ নামক পুরুষটার রুম। সিঁড়ি পর্যন্ত যেতে বেশ লম্বা করিডোর পাড়ি দিতে হয়। ফিজা গুটি গুটি পায়ে এগিয়ে সিঁড়ির কাছে চলে গেল। সেখান থেকে লিভিং রুম স্পষ্ট দেখা যায়। ফিজা সিঁড়িতে পা রাখার আগেই নজরে পড়ল নিচে মানুষের সমাগম। রোজকার কিছু পরিচিত মুখ ছাড়াও আরও 3টা মুখ অপরিচিত। তবে একটা মুখ 3 বছর আগে একবার দেখার সৌভাগ্য তার হয়েছিল। ফিজার বুকটা যেমন ধুকপুক করতে লাগলো, তেমন গলাটা যেন হঠাৎ কান্না এসে দলা পাকিয়ে গেল। সুন্দরী এক রমণী আবরাজের এক বাহু জড়িয়ে ধরে আছে। নেচে যে এটা দেখে কারোর ভালো লাগছে না, ব্যাপারটা সেটা তাদের মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। ফিজা দ্বিধায় পড়ল, নিচে কি যাবে সে? আর এই মেয়েটাকে এমন করে আবরাজ হাত জড়িয়ে আছে। ফিজার বুকে সূক্ষ্ম এক ব্যথা হতে লাগলো। যতই হোক, পুরুষটা তার স্বামী, 3 কবুল পরে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। সেক্ষেত্রে নিজের স্বামীর পাশে অন্য নারী, এটা কোনো স্ত্রী দেখে নিজেকে ভেতর থেকে স্বাভাবিক রাখতে পারবে না। এর মধ্যে আবরাজের বাবা মিলন খান এদিকে তাকিয়ে ফিজাকে ডাকলো। ফিজা চমকালো। সবার দৃষ্টি তখন ফিজার উপর। ফিজা অপ্রস্তুত হলো, এদিক ওদিক তাকিয়ে দ্রুত পায়ে নিচে নামলো। মিলন খান এগিয়ে এলো। ফিজাকে এক হাতে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে তিনি বলে উঠলেন, আমার বড় ছেলের স্ত্রী ফিজা সিদ্দিকী পুষ্প। ফিজা তাকালো না মাথা তুলে। তবু অনুমান করতে পারছে সামনে দাঁড়ানো সুন্দরী রমণী সহ 2জন পুরুষই তার দিকে তাকিয়ে আছে। ফিজা খান পুষ্প, নট সিদ্দিকী। ফিজা চমকালো। রাশ ভারী কণ্ঠে এরূপ কথায় তড়িৎ মাথা তুলে সামনে তাকালো। গম্ভীর পুরুষটা শান্ত, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগে যেমন ফিজার দিকে তাকিয়েছিল তেমনই তাকিয়ে আছে ফিজার দিকে। ফিজার বুকের ভিতর জ্বলতে থাকা অনলটা যেন মুহূর্তেই নিভে গেল। হৃৎপিণ্ডটা দ্রুত ওঠানামা করলেও বুকের ভিতর প্রশান্তি এলো। কিছু না বলেই রান্নাঘরের দিকে চলে গেল। পেছন থেকে কয়েক জোড়া চোখ সেদিকে তাকিয়ে রইল। আর মধ্যে একজন অবাক চোখে শুধু ফিজাকেই দেখে গেল। বিশ্বাস হচ্ছে না এই সে রমণী যে তার ভাইয়ের বিয়ে করে ফেলে যাওয়া বউ। বুকের ভেতর মুচড় দিল।
তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যাকে সে ভালোবেসে 5 বছর আগে দেশ ছাড়ালো সেই রমণী তার বড় ভাইয়ের স্ত্রী এবং তার একমাত্র ভাবি। সেই যে ফিজা রান্নাঘরে ঢুকেছে, এরপর আর মেয়েটা বেরোনোর নাম নেই। ইলা বেগম অনেক বলে কয়ে রুমে পাঠাতে পারল না। খাবার খেতে বসেছে সবাই। ফিজা তখন রান্নাঘরে একজন সার্ভেন্টের সাথে কথা বলে জানতে পারলো সুন্দরী রমণী আবরাজের ফ্রেন্ড, নাম তার ত্রিনা। বাংলাদেশ ঘুরতে এসেছে, চলে যাবে আবার। কিন্তু মেয়েটার ব্যবহার দেখে ফিজার বেশ সন্দেহ হলো। এদিকে ইলা বেগম ফিজাকে ডাকতে ডাকতে রান্নাঘরে চলে এলো। এসে বলে উঠল, পুষ্প, খেতে আয় মা। ফিজার প্যাটে মুচুর দিয়ে উঠল। সে কিছুতেই এই পুরুষটার সাথে বসে একই টেবিলে খাবার খেতে পারবে না, গলা দিয়ে খাবার নামবে না। ফিজা কোনো রকম নিজেকে সামলে জবাব দিল, আম্মু, আমি পরে খেয়ে নিব, তোমরা খাও। ইলা বেগম মানলেন না, অনেক জোরে জোরে করতে লাগলো। ফিজা গ্যাসের প্রবলেম হচ্ছে বলে ওষুধ খেয়ে তারপর খাবার খাবে বলে আশ্বস্ত করলো। ইলা বেগম মানলেন, ওষুধ খেয়ে নিতে বলে নিজে চলে গেল। ফিজা তপ্ত শ্বাস ফেলে রান্নাঘরের একটা টুলে বসে আপেল খেতে লাগলো। রাত প্রায় 11:30। সবাই যে যার মতো খাবার খেয়ে আড্ডা দিয়ে চলে গিয়েছে। বাড়ির কাজের লোকেরাও ঘুমোতে চলে যাবে। ফিজাকে খাবার দিয়ে যেতে বললেও ফিজা নিষেধ করলো, নিজে খাবার নিয়ে খেয়ে নেবে বলে জানালো। রান্নাঘর ফাঁকা হতে অনেকক্ষণ বসে রইল ফিজা। এরপর প্লেটে খাবার নিয়ে ডাইনিং টেবিলে গেল। ডাইনিংয়ে লাইট অফ। রান্নাঘর থেকে লাইটের আলো সে খাবার টেবিলে অল্প আলোকিত করে রেখেছে। ফিজা 2 লুকমা ভাত মুখে দেওয়ার পরেই নিজের উপর লম্বা ছায়া পড়েছে বুঝতে সক্ষম হলো। হাত থেমে গেল, চোখজোড়া ভীত হলো। কে আসলো এই সময় মাথায় আসে না। ফিজার ভয়ে অধর কাঁপছে। মনের সাহস সঞ্চয় করে তবু কাঁপা কাঁপা অধর কম্পিত স্বরে জিজ্ঞেস করলো, ফিজা প্রশ্নটা করার সাথে সাথে তড়িৎ কেউ এসে ফিজার পাশে দাঁড়ালো। বেশ তড়িঘড়ি করে পুরুষটা বলে উঠল, পুষ্প, আমি আব্রাহাম। তোমার মনে নেই আমরা একসাথে স্কুলে পড়তাম? ফিজা এবার ঘাড় বাঁকিয়ে তাকালো আব্রাহামের দিকে। সুদর্শন হয়েছে দেখতে বেশ। সে সন্ধ্যায় তো খেয়াল করেনি পুরুষটাকে। ফিজা হাসার চেষ্টা করলো। ভাবি লাগে। নেক্সট টাইম থেকে নাম নয়, ভাবি বলবি। ফিজা নিজেকে ধাতস্থ করে প্রত্যুত্তরে কিছু বলার আগেই পেছন থেকে খুব পরিচিত আবার অপরিচিত একটি রাশভারী কণ্ঠস্বর শুনে থেমে গেল। আচমকায় চোখজোড়া তুলনামূলকভাবে বড় আকৃতি ধারণ করলো। কণ্ঠে পুরুষটার স্পষ্ট অধিকার বোধ। ফিজা বাকখারা, তবে অস্ফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে এলো, আবরাজ। হ্যাঁচকাটা নিয়ে পুরুষটা ফিজাকে নিজের শক্তপোক্ত বক্ষদের নিয়ে এলো। ফিজা আচমকায় এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে একটু হাতেই পুরুষটার টি শার্টের গলদেশ খামচে ধরল। সাদা গেঞ্জিতে একটু হাতের তরকারির দাগ বসে গেল। আবরাজ চোখ পিটপিট করে একবার ফিজার দিকে তো একবার নিজের গেঞ্জির দিকে তাকালো। এদিকে ফিজা নিজেও ভয় পাচ্ছে, কিন্তু দোষ তো এখানে ওর নেই। তবু গেঞ্জিটা নষ্ট হয়ে গেল সেটা ভেবে মনক্ষুণ্ণ হলো। আব্রাহাম ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, তার বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেউ যেন এইমাত্র শান দেওয়া ধারালো অস্ত্র দিয়ে খুঁজে হৃৎপিণ্ডটা ক্ষতবিক্ষত করছে। আব্রাহাম দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। পৃথিবীতে বৃহত্তম কষ্ট হচ্ছে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর হতে দেখা। মানুষটা আর তার নেই, কোনো দিন আর সেই মানুষটা তার হবেও না। সারা জীবন অন্য কারোর হয়ে থাকবে, আর এটা মরার আগ পর্যন্ত নিজের স্বচক্ষে দেখে যেতে হবে। ফিজা মুচড়ি করতেই আবরাজ মেয়েটার হাত ছাড়লো। কোমরে তখনও বা হাতটা স্থির। ফিজা অস্ফুট স্বরে বলল, ছাড়ুন। রুমে এসো। আবরাজ গম্ভীর স্বরে বলল। ফিজা টেবিলে এঁটো থালাগুলোর দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আপনি যান। আবরাজ বুঝতে পারে এঁটো প্লেট ধুয়ে তবেই মেয়েটা রুমে যাবে। আবরাজ আচমকায় ফিজার কোমরে রাখা হাতটা তুলে মেয়েটার কবজি চেপে ধরল। এরপর হাতে ধরল রুমের দিকে। ফিজা বিরক্ত হলো। এবার এসেছে পর থেকেই পুরুষটা নিজের মর্জি অনুযায়ী যা খুশি বলে যাচ্ছে করে যাচ্ছে। এখন আবার জোর জবরদস্তি করে টেনে কোথায় নিয়ে যাচ্ছে। হাত ছাড়ুন, আমি যাচ্ছি। ফিজা বলল। আবরাজ মেয়েটার দিকে তাকায় না। সামনে একের পর এক সিঁড়ি ডিঙ্গিয়ে উপরে উঠতে উঠতে অদ্ভুত স্বরে জানায়, তোমার হাত বেশ সফট, সুগন্ধি ফুল। ফিজা চমকালো, থতমত খেলো। কি বলে পুরুষটা? এইসব কেমন কথাবার্তা? মেয়ে মানুষের হাত নরম হবে না তো কি পাথর হবে? এটা স্বাভাবিক একটা ব্যাপার। এভাবে বলার কি আছে? মতিগতি ভালো দেখাচ্ছে না। ফিজা বুঝতে পারছে পুরুষটার কথাবার্তা লাগামহীন। এটা সে সন্ধ্যায় অনুধাবন করতে সক্ষম হয়েছে। তাই অযথা কথা না বাড়িয়ে চুপ করে রইল। আবরাজ সোজা রুমে এসে ফিজাকে ছাড়লো।
দরজা বন্ধ করে তারপর মেয়েটার সামনে এসে দাঁড়ালো। ফিজা 2 কদম পিছিয়ে গেল। আবরাজ 1 কদম এগিয়ে দূরত্ব ঘুচিয়ে দিল। একবার টি শার্টের দাগটার দিকে তাকিয়ে ফিজার দিকে তাকালো। তারপর গম্ভীর স্বরে আদেশ করলো। গেঞ্জি খুলে দাও। আচমকায় যেন বজ্রপাত হলো কক্ষে। ফিজার চোখজোড়া বিস্ময়ে বেশ বড় বড় আকৃতি ধারণ করলো। অপ্রস্তুত হয়ে এলোমেলো দৃষ্টি ঘোরালো। সে ভাবলো হয়তো ভুল শুনেছে সে, কিন্তু না, পুরুষটা তাকে ভুল প্রমাণ করে দিয়ে আবার বলে, গেঞ্জি তুমি ধুয়ে দিবে, নষ্ট তুমি করেছো। ফিজা ভ্রু কুঁচকে নিল। সে কি ইচ্ছে করে নষ্ট করেছে, নাকি নষ্ট করার ইচ্ছে ছিল তার? কোনোটাই না। তাহলে তার কি দোষ এখানে? তিনি নিজেই তো এমনভাবে টেনে ধরেছিল যে ফিজা ব্যালেন্স ঠিক রাখতে না পেরে ধরতে বাধ্য হয়েছিল। এখন এখানে দোষ যদি কারোর হয়ে থাকে তাহলে সেটা এই সামনে দাঁড়ানো আবরাজ খান নামক পুরুষটার। ফিজা মনে মনে এসব বললেও মুখে সাবলীলভাবে বলল, দেখুন, এখানে দোষটা বেশি আপনার, আমার এতে কোনো দোষ নেই। অযথা আমাকে ব্লেম দেওয়ার কিছুই নেই। আমি তবু আমার গেঞ্জি ধুয়ে দিব, আপনি খুলে দিন। অফকোর্স, দেখা দেখি হবে সুগন্ধি ফুল। আবরাজ পুরো কথা শেষ করার আগেই ফিজা উল্টো ঘুরে দাঁড়িয়ে গেল। কী সব কথা বলে পুরুষটা? দেখা দেখি হবে মানে? অস্বস্তি নাকি লজ্জায় ফিজার কানগুলো দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। পেছনে দাঁড়ানো পুরুষটা বিরক্ত হলো। তার কথা না শুনে মেয়েটা ঘুরে গেল কেন? ইগনোর করলো তাকে। ফিজা ঘুরে দাঁড়ানো অবস্থায় আবার বলে, আপনি গেঞ্জি খুলে দিন, আমি ওয়াশরুমে আছি। 1 সেকেন্ড অপেক্ষা না করে দ্রুত ওয়াশরুমে চলে গেল ফিজা। আবরাজ 1 মিনিট সময়ের মতো দাঁড়িয়ে কিছু ভাবলো। এরপর বাঁকা হেসে নিজেও ওয়াশরুমে এলো। ফিজা মাত্র বেসিনে হাত ধুয়ে ফিরেছিল, তার মধ্যে আবার ধাক্কা খেলো পেছনে খাম্বার ন্যায় দাঁড়িয়ে থাকা আবরাজ খানের সাথে। ফিজা নাকে ব্যথা পেয়ে ব্যথা দুঃশব্দ করে। আবরাজ মেয়েটার হাত টেনে ধরে নিজের গায়ে রাখলো। গম্ভীর স্বরে আদেশ করে, তুমি খুলে তুমি ধুয়ে দিবে, কুইক। ফিজা রাগেই মাথায় আগুন জ্বলছে যেন। তবু কথা বাড়িয়ে পুরুষটার সাথে ঝামেলা করতে চাইছে না সে, তাই চুপচাপ গেঞ্জি খুলতে ব্যস্ত হলো। কিন্তু বলিষ্ঠ পেটানো শরীর, তার উপর লম্বা আবরাজ প্রায় 6 ফিট হবে, তার মধ্যে ফিজা হচ্ছে 5 ফিট 2। এমনতর অবস্থায় সে কি করে এমন পুরুষটার শরীর থেকে মাথার উপর দিয়ে গেঞ্জি খুলে দেবে? শেষমেশ না পেরে হাল ছেড়ে দিয়ে দূরে সরে আসার জন্য উদ্যত হতেই আবরাজ মেয়েটার কোমরে 2 হাত রাখলো। আচমকায় উঁচু করে ধরে নিল। ফিজার অবস্থা বেহাল। এমনিতেই পুরুষটার এত কাছাকাছি ছিল এত সময়, এখন আবার একদম শরীর স্পর্শ করে আছে। এতটা সংস্পর্শে সে ফিজার শরীর মৃদু কম্পন অনুভব করে আবরাজ গম্ভীর স্বরে তাগাদা দিয়ে বলল, ফার্স্ট হাত চালাও। এত সময় গলা এসে গেঞ্জি আটকে ছিল। ফিজা জোরে টানতেই সেটা গলা থেকে খুলে এলো। আবরাজ তৎক্ষণাৎ মেয়েটার কোমর ছাড়লো। নিচে দাঁড়িয়ে ফিজার শরীর কাঁপতে লাগলো। সে মোটেও দুর্বল নয়, কিন্তু আবরাজ খান কাছাকাছি এলে শরীরটা অবশ্যই আসে। ফিজা দৃষ্টি এত সময় নিচু করে রাখলেও বুঝতে পারছে আবরাজের উন্মুক্ত লোমশ প্যাটটা ধবধবে ফর্সা। ফিজা নিজের হাতের দিকে তাকালো। পুরুষটা তার থেকে অনেক বেশি ফর্সা। আবরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, দাগ যেন বসে না থাকে। ফিজা পুরুষটার ধবধবে সাদা পিঠটার দিকে তাকিয়ে রইল। অদ্ভুত কোনো কারণে পুরুষটার সৌন্দর্য তাকে বারবার পুরুষটার দিকে তাকাতে বাধ্য করছে। ফিজা মাথা নাড়ে দুদিকে। কি হচ্ছে এসব? সে কেন পুরুষটাকে ইগনোর করছে না? 3 বছর আগে ছুলিতে গিয়েছে, এখন তাকে শক্ত হতে হবে। ফিজা ঝটপট গেঞ্জি ধুতে লাগলো। ফিজা ভীষণ কঠিন ধাঁচের মানুষ। যে কোনো কঠিন পরিস্থিতিতে সে নিজেকে সামলে নিতে পারে। যখন সে ক্লাস 10-এ পড়ে তখন বাবা মারা গিয়েছে। ফিজার মা মুহিতা বেগম স্বামীকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছিল। তখন সে নিজের ছোট বোন আর মাকে সামলেছে। সংসার সব দিকে নজর রাখার চেষ্টা করেছে। যদিও টাকা তার মা ইনকাম করতো, তবে ফিজা সবার খেয়াল আর সংসারটা ঠিকই সামলেছে। এরপর বিয়ে হলো। বিয়ের দিন স্বামী বিদেশ চলে গেল। তখনও চারদিক থেকে মানুষের কটূক্তি সবার আর চোখে তাকানো। সবটা সময় সে নিজেকে শক্ত রেখেছে, অথচ যেই মানুষটার জন্য এত কিছু হলো, এখন সে সেই মানুষটাকে এড়িয়ে চলতে পারছে না। বিষয়টা তার নিজের কাছে লজ্জার। নিজেই নিজেকে এটার জন্য ধিক্কার জানালো। ফিজা প্রায় 8 ঘন্টা সময় নিয়ে গেঞ্জি পরিষ্কার করলো, অথচ দাগ সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারল না। এতে সে আপসেট।
গেঞ্জি বিনে রেখে সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আবরাজ তখন বিছানায় শোয়া। ফিজা এটা দেখা মাত্র মস্তিষ্ক সজাগ হলো। সে কোথায় ঘুমাবে? আবরাজ কি বুঝলো মেয়েটার মনের দ্বিধাদ্বন্দ্ব? হয়তো, নয়তো কেন শোয়া ছেড়ে উঠে এলো। আবরাজ এসে ফিজার ঠিক বরাবর দাঁড়িয়ে আচমকায় ঝুঁকে গেল। মেয়েটার হাঁটুর নিচে এক হাত রেখে আরেক হাত পিঠে রেখে ছট করেই শূন্যে তুলে নিল মেয়েটাকে। এত দ্রুত ঘটল ঘটনাটা যে ফিজা বিস্ময়ে হাত দুটো নিজের বুকে গুটে নিল। আবরাজ ফিজাকে বিছানার বাঁ পাশে রাখল। নিজেও মেয়েটার উপর সামান্য ঝুঁকে শান্ত স্বরে বলে উঠল, ইউ উইল বি মাইন অ্যান্ড অনলি মাইন, নো ম্যাটার হোয়াট এক্সকিউজেস ইউ মেক। আমি আপনার সাথে বেড শেয়ার করতে প্রস্তুত নই। ফিজা মুখ অন্যদিকে করে বলে। আবরাজ ফিজার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে মেয়েটার সারা শরীরে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বুলিয়ে বলে উঠল, তোমার রাতের পোশাক কোথায়? সুগন্ধি ফুল। ফিজা যেন অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছালো। সেই রাতে রাতের পোশাক পরে ঘুমায়, এটা কিভাবে জানলো আবরাজ? সে তো আজই তার সাথে প্রথমবারের ন্যায় রাতে দেখা। ফিজা হয়তো কে ভাবনায় নিজের উপর বিরক্ত হলো। হয়তো আলমারিতে রাখা তার রাতের পোশাক দেখেছে আবরাজ, তাই তেমন গুরুত্ব দিল না বিষয়টা। বিরক্তিকর উদ্রেক হয়ে বলল, দূরে থাকুন আমার কাছ থেকে আবরাজ। ফিজা ছটফট করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো। পুরুষটার হাতে মেয়েটার হাত বন্দি। তুমি কি পরনারী নাকি? তুমি আমার বিয়ে করা বউ। আবরাজ ফ্রুজুরা কুচকে বলে উঠল। আবরাজের হাতটা ফিজার উন্মুক্ত ঘাড়ে বিচরণ করে। মেয়েটা হাত সরিয়ে দেয় পুরুষটার। এতদিন মনে ছিল না তার বউ আছে। বিয়ের দিন ছেড়ে যে গেল, একবার খুঁজও নিল না, আর এখন এসে বলছে বিয়ে করা বউ। ফিজার হাসি পেল। মোটেও আনন্দের হাসি নয় এটা। হাসিটা সামনে থাকা পুরুষটার কথাটাকে তাচ্ছিল্য করে হাসি। ফিজা চড়া মেজাজে বলল, দূরে থেকে কথা বলুন। যাব না। ফিজা মনে মনে সামনে থাকা পুরুষটাকে বেহায়া এবং অসভ্য পুরুষ বলে আখ্যায়িত করলো। ভয় লাগছে আপনাকে আমার। এখনো তো কিছু করলামই না। ফিজা রেগে পুরুষটার বুকে ধাক্কা দিতে লাগলো। আবরাজ বিছানায় নিজ ইচ্ছায় চিত হয়ে শুয়ে গেল। ফিজা তড়িঘড়ি করে উঠে বসতেই পুরুষটা আবারও টেনে নিল মেয়েটাকে। জোর করে টেনে নিজের বাহুতে ভরে জড়িয়ে নিল নিজের সাথে। ফিজার ভেতরে ভেতরে যেমন ঝড় বইছে, তেমনি মাথায় রয়েছে পুরুষটা মোটেও সুবিধার নয়। তাকে বিয়ের দিনে ছেড়ে গিয়েছে এবং কেন গিয়েছিল এটা সে আজও জানে না। সে জানতে আগ্রহী, কিন্তু তার জন্য সে নিজেকে এই পুরুষটার সামনে দুর্বল প্রমাণ করবে না। আপনি জোর করবেন আমায়? ফিজা সোজা সাপটা প্রশ্ন করে। আবরাজের মুখখানা তৎক্ষণাৎ উজ্জ্বল হলো। ঝটপট জানালো, প্রশ্নই আসে না। ছাড়ুন, সকালে আমাকে অফিসে যেতে হবে। আবরাজ কিছু ভেবে সরে গেল। মেয়েটা কাত হয়ে মুখ অন্যদিকে করে নিল। মেয়েটা এতক্ষণে বুঝে গিয়েছে আবরাজ নামক এই পুরুষটা এখানেই ঘুমাবে এবং এতে তার কোনো সমস্যা নেই। কিন্তু তার মানে এই না সে এই পুরুষটার সঙ্গ দিবে। আবরাজ বিছানা ছাড়লো। ফোন নিয়ে সোজা ব্যালকনিতে গেল। অন্ধকারে ফোনে জল করে ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা ট্রিনা। আবরাজ কল রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে মিষ্টি স্বরে রমণী বলে উঠল, রাজ, আমার একা ভয় লাগছে রুমে। আবরাজ বুঝে মেয়েটার কণ্ঠস্বরে ন্যাকামি। মনে মনে বিরক্ত সে, তবুও শান্ত স্বরে জানালো, ওয়েট, কিছু একটা ব্যবস্থা করছি আমি। আবরাজ দ্রুত কল কাটে। তারপর রুম থেকে বেরিয়ে এলো। আবরাজ রুম থেকে বেরোতে ফিজা তাচ্ছিল্য হাসে। তাচ্ছিল্যের সুরে বলে উঠল, আপনার ঘরের নারী নয়, পরনারী ভালো লাগে, এটা চরম সত্য। বেশ আগ্রহের সাথে অপেক্ষা করে বসে আছে ট্রিনা। আবরাজ নিশ্চয়ই তার রুমে থাকতে আসছে। বিদেশে একই বিল্ডিংয়ে এবং একই ফ্ল্যাটে থেকে যে কাজ হয়নি, সেই কাজ আজ বাংলাদেশের মাটিতে খান বাড়িতে হচ্ছে ভেবে আনন্দে আত্মহারা ট্রিনা। একটা শর্ট নাইটি পরে সে বিছানায় পা ছড়িয়ে বসে রইল। ঠান্ডা বেশ চারদিকে। কাজের লোক সহ আবরাজ রুমে এসে ট্রিনার অবস্থা দেখে আবরাজের কোনো ভাবান্তর না হলেও সাথে আসা সার্ভেন্ট ঠিকই মনে মনে মেয়েটাকে জিন উপাধি দিল। ট্রিনা হঠাৎ মহিলা সার্ভেন্টটাকে দেখে একটু অপ্রস্তুত হলো। নাইটির উপরের ফিতাটা বেঁধে চুলগুলো সামনে দিয়ে নিয়ে এলো। এরপর আবরাজের সামনে গিয়ে দাঁড়াতেই আবরাজ অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে জিজ্ঞেস করলো, তুমি বেড শেয়ার করবে? ট্রিনা অসহায় দৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে বলে উঠল,
অনেক বড় রুম, আর নির্জনও তোমাদের বাড়িটা। আবরাজ এবার এক পলক তৃণার দিকে তাকিয়ে এরপর সার্ভেন্ট মহিলাটার দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি আজ ত্রিনার সাথে থাকুন। তৃণার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল, চোখ জোড়া অটোমেটিক বড় বড় আকৃতি ধারণ করলো। আবরাজ মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে এরপর রুম হতে বেরিয়ে গেল। এদিকে তৃণা রাগে দুঃখে নিজের চুল নিজেরই টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। কি ভেবেছিল আর কি হলো, সে তো ভয় পাচ্ছিল না, কিন্তু আবরাজকে পাওয়ার জন্য যে মিথ্যা বলে এভাবে ফেঁসে যেতে হবে কুসমিন কালেও সেটা মাথায় আসেনি। আচ্ছা, ফেঁসে গেল সে নাকি আবরাজ ইচ্ছে করে এমনটা করে গেল? তৃণা সারা রাত এক ফোঁটাও ঘুমোতে পারল না। মহিলার নাক ডাকবার শব্দে বেচারে শেষ রাতে কমফোর্টার নিয়ে নিচে ঘুমিয়েছে। আবরাজ কক্ষে প্রবেশ করে সাথে দৃষ্টি আটকালো বইয়ের গেঞ্জি সরে উন্মুক্ত হওয়া মসৃণ প্যাটে। মেয়েটা কামিজ চেঞ্জ করে প্লাজো আর গেঞ্জি পরে শুয়েছে। আবরাজের নিকট ড্রিম লাইটের আবছা আলোয় বইয়ের শরীরের উন্মুক্ত স্থান বেশ চমৎকার দেখতে লাগলো। আবরাজ দরজা বন্ধ করে ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। তারপর কাত হয়ে শুয়ে গালে হাত থেকে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। চিকন ভ্রু, অধৈর্যরাও চিকন, চোখের সাইজ ঘুমিয়ে আছে বিধায় ঠিক অনুধাবন করতে পারে না। তবে চোখের পাপড়িগুলো বেশ লম্বা, ছোটখাটো সরু নাক, চুলগুলো একদম সিল্কি, কিছু ছোট ছোট চুল কপাল স্পর্শ করেছে। মেয়েটা দেখতে কি কিছুটা বিদেশিদের মতো? হ্যাঁ। আবরাজ মেয়েটার ছোটা থুতনিতে ঠোঁট ছোয়ালো আলগোছে। তারপর বিছানায় শুয়ে নিজেও কমফোর্টারের মধ্যে ঢুকে গেল। ফিজাও ঘুমের ঘোরে জড়িয়ে ধরতেই আবরাজ সুযোগ হাতছাড়া করল না, একদম ঘনিষ্ঠ করে ধরে রইল নিজের সাথে। হাড়ের মুখ বুঝে লম্বা নিঃশ্বাস টানলো, বিড়বিড় করে আওড়ালো, সুগন্ধি ফুল, তোমার শরীর থেকে ফুলের সুবাস আসে। সুগন্ধি ফুল। সকাল সকাল এমন কথা শুনে ফিজার কাজের হাত থেমে গেল। পাশ ফিরে আর চোখে তাকিয়ে দেখলো আবরাজ ঘুম থেকে উঠে গিয়েছে আর বিছানায় বসে এই কথাখানি সেই বলছে। ফিজা ব্যাপারটা অগ্রাহ্য করলো। সকালে ঘুম ভেঙে সে আবরাজকে জড়িয়ে ধরা অবস্থায় পেয়েছে, যার জন্য সে এখন অস্বস্তিতে ভুগছে। বুঝতে পারছে না রাতে সে জড়িয়ে ধরেছিল পুরুষটাকে নাকি আবরাজ নিজে তাকে জড়িয়ে ধরেছিল। যেহেতু ঘুম ভেঙে তার নজরে পড়েছিল তার ধরা দৃশ্য, তাই সে দোষটা নিজের উপর নিল। কিন্তু পরক্ষণেই পুরুষটার কথায় ধারণা বদলে গেল। তুমি কি তুলা খাও? শরীরও তো তুলার মতো এত সফট। ফিজা চমকালো, থতমত খেল। তৎক্ষণাৎ হাতের কাজ পেলে রণচণ্ডী রূপ ধারণ করলো। তড়িৎ পুরুষটার সামনে এসে দাঁড়ালো। রাগের বহিঃপ্রকাশ ঘটালো মেয়েটা। দাঁত কিরমির করতে করতে বলে উঠল, বেহায়াপনার সীমা থাকা জরুরি, যেটা আপনি পার করে যাচ্ছেন। আবরাজ বিছানায় ছাড়ে। মেয়েটার একদম সম্মুখে দাঁড়ালো। ফিজে একটু নড়ল না। মেয়েটার সাহস আছে। আবরাজের ভালো লাগলো রমণীর রণচণ্ডী রূপ। রাগের ফলে মেয়েটার গাল লাল হয়েছে কি? হ্যাঁ, কি দারুণ দেখতে লাগছে। আবরাজ মুচকি হাসলো। তারপরেই মুখখানা বেশ সিরিয়াস করে নিল। গম্ভীর স্বরে বলে উঠল, রাতে বউকে জড়িয়ে ধরে ঘুমালে জামাই জামাই ফিল আসে, নয়তো মনে হয় পাশে অন্য বেডি নিয়ে শুয়ে আছি। পাশের একটা টেবিলে নেল কাটার পড়ে আছে। ফেজা ঝড়ের ব্যাগে সেটা হাতে তুলে নিল। চিকন ছুরিটা বের করে আবরাজের কবজিতে গেঁথে দিল। আবরাজ অবাক তো হয়েছে, সে তখনও তাকিয়েছিল অপলক সামনে দাঁড়ানো রমণীর চোখের দিকে। ব্যথায় চিনচিন করতে থাকা হাতের দিকে তাকালো খানিকক্ষণ বাদে। ধবধবে ফর্সা চামড়া ভেদ করে রক্ত ছুঁয়ে ছুঁয়ে বেশ অনেকটা স্থান লাল হয়েছে। আবরাজ মেয়েটার ঠিক চোখের দিকে তাকালো। বেচারা অধর কাঁপছে, অথচ মেয়েটার চোখে একটু ভয়ের ল্যাশ মাত্র নেই। মায়াবী মুখশ্রী বড্ড কঠিন দেখাচ্ছে। আবরাজ তাকে থাকা অবস্থায় বেজার দৃষ্টি স্থির রেখেই বলে উঠল, এটা ট্রেলার। পরবর্তীতে এসব করার আগে দ্বিতীয়বার ভাববেন। অসভ্য পুরুষ আবরাজ খান। অসভ্য? বাট তোমার সাথে তো এখনো কিছু করিনি। আবরাজ বাঁকা হেসে বলে উঠল। ফিজার দৃষ্টিতে তখনও রাগ জ্বলজ্বল করছে। ঘাড়ের তীব্র থেকে তীব্র ব্যথা আর চিনচিত করতেই মেয়েটার ছটফটানি শুরু হলো। ফিজার ছটফটানিতে আবরাজ নামক পুরুষটার একটু নিজের কাজে হেরফের হলো না। নিজের জিহ্বায় লবণাক্ত তরল পদার্থের আভাস বুঝতে পেরে ফিজাকে ছাড়লো। ফিজা ব্যথায় চোখ টলমল করে।
দূরে সরে ঘাড়ে হাত ছোঁয়াতেই হাতে তরল কিছুর স্পর্শ পেল। হাতটা চোখের সামনে ধরতেই লাল রক্ত চোখে পড়ল। আবরাজ তাকে তখন মেয়েটার দিকে পরপরই বলে, এবার ঠিক আছে? ফিজার আগে দুঃখে শুধু রাগে চোখে তাকিয়ে হনহনিয়ে কক্ষ ত্যাগ করলো। পেছন থেকে আবরাজ ফের আদেশ করলো। মাথায় ওড়না পেঁচিয়ে যাও। ফিজার পা থামে, গলায় ঝুলানো ওড়না মাথায় দিয়ে নেয়, নয়তো ঘাড়ের দাগটা যে কারো নজরে আসবে, তখন দেখা যাবে আরো অস্বস্তিতে পড়তে হবে। আবরাজ আলমারির উপর থেকে ফার্স্ট এড বক্স নামায়। আঘাতটা ফিজা বা হাতের কবজিতে করেছে। ডান হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে আবরাজ ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে গায়ে অফিসের পোশাক জড়ালো। গায়ে পারফিউম দিয়ে তৈরি খাওয়া শেষ হতেই ঘড়ির ফিতা বাঁধতে বাঁধতে রুম থেকে বেরিয়ে এলো। হাঁটে পুরুষটা করিডরে। আর মধ্যে নিচে নাস্তার টেবিলের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, আই এম কামিং বেবি, আই এম নট লিভিং ইউ নাও। আবরাজ নাস্তার টেবিলে বসার পর থেকে সাব্বির বারবার আর চোখে আবরাজের হাতের শুভ্র ব্যান্ডেজের দিকে তাকাচ্ছে। আবরাজ ফোনের দিকে দৃষ্টি স্থির রেখেও সেটা বুঝতে পারছে। সাব্বির গলা পরিষ্কার করলো। স্যারের হাত কিভাবে কাটলো? গতকাল তো ভালো ছিল। চিন্তার বিষয়। চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, স্যার আপনার হাতে কিছু হয়েছে? সাব্বিরের প্রশ্নে দৃষ্টি সবার আবরাজের হাতের দিকে গেল। আবরাজ ফোন রাখে টেবিলে, আর চোখে একবার ফিজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। ফিজা দৃষ্টি সরিয়ে নিল। মেয়েটা ভয় পাচ্ছে অল্প, হতে পারে, নয়তো চোখ মুখ এমন শুকনো কেন লাগছে। আবরাজের মেয়েটার এই রূপটাও ভীষণ ভালো লাগলো। এইভাবেই কোনো মেয়ে তাকে টানেনি, যেভাবে এই রমণী আজ 3 বছর ধরে টানছে। আবরাজের ভাবনার মাঝেই ইলা বেগম অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি হলো আব্বা? কিভাবে হলো এটা? আবরাজ মায়ের কথা অগ্রাহ্য করে সাব্বিরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে বলে উঠল, তো তোমার কি মনে হয় আমি শখ করে হাতে ব্যান্ডেজ পেঁচিয়েছি? সাব্বির দুই দিকে ফটাফট মাথা নেড়ে বলে, না না স্যার, তা কেন হবে? আমি বলতে চাইছি এটা কিভাবে হলো স্যার। আবরাজ হাতের দিকে তাকিয়ে কোনো জবাব দিল না, শুধু বিড়বিড় করলো, সুগন্ধি ফুল, তুমি ভেবো না আমি তোমায় ছেড়ে দেব। ফর দ্যাট ইউ উইল শিওরলি রিসিভ এ গ্রেটার পানিশমেন্ট। এদিকে ফিজা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ফিজা অফিসে এসে জানতে পারলো আজ থেকে মিলন খান আর অফিসে আসবেন না। 2 ছেলের কাঁধে দায়িত্ব দিয়েছেন তিনি। তবে আব্রাহাম যেহেতু ছোট, তাই সে আপাতত ম্যানেজার এবং আবরাজ তার থেকে উপরের পদ পাচ্ছে। যদিও ফিজার এতে কিছু আসে যায় না, সে সাধারণ একজন এমপ্লয়ি, কিন্তু তবু অন্যান্য মেয়ে স্টাফদের আবরাজকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি তার মন আবরাজের প্রতি আরও রাগ বাড়ছে, বই কমছে না। দুপুরের খাবারটাও সেই বিষয়গুলো ভেবে আর খেতে গেল না। নিজের ডেস্কে বসে ফোন স্ক্রল করতে লাগলো। তখনই সে কেউ একটা চেয়ার টেনে ফিজার পাশে বসলো। সাব্বির নামের ছেলেটার সাথে আজ সকালে পরিচয় হয়েছে ফিজার, আবরাজের অ্যাসিস্ট্যান্ট এবং খুব কাছের মানুষ। এতদিন সেও আবরাজের সাথেই বিদেশ ছিল। ফিজার ইচ্ছে করে সাব্বিরকে জিজ্ঞেস করতে তার স্যার সেদিন বিয়ে করে কেন তাকে ফেলে চলে গিয়েছিল এবং কেন গিয়েছিল, কিন্তু পরক্ষণেই এই ভাবনা চিন্তা দূর করে। সে নিজেই আবরাজকে জিজ্ঞেস করবে। সাব্বির নামের ছেলেটা চমৎকার হাসে, গাল ভর্তি হাসি নিয়ে জিজ্ঞেস করলো, ম্যাডাম খাবেন না? না, খেতে ইচ্ছে করছে না। ফিজা অল্প হাসার চেষ্টা করে জানালো। সাব্বির কিছু সময় চুপ থেকে বলল, স্যার আপনাকে কেবিনে ডেকেছে। ফিজা একটু চমকালো। সর্বপ্রথম মনে প্রশ্ন এলো, কেন ডেকেছে আবরাজ? তার সাথে তো আবরাজের কোনো কাজ নেই। তাহলে ফিজা মনের কথা মনে চেপে মাথা 2 দিকে নাড়িয়ে বলল, আচ্ছা। সাব্বির ব্যস্ততার সাথে উঠে আবরাজের কেবিনের দিকে চলে গেল। ফিজা আবার ফোনে স্ক্রল করতে লাগলো। সে যাবে না। অফিসে এমনিতেই তাকে অনেকেই বাঁকা চোখে দেখে। প্রথম প্রথম তো কটূক্তিও করত। যদিও ফিজা আবরাজের স্ত্রী, এটা জানার পর একটু আধটু সম্মান করে, তবে সেটা মন থেকে নয়, মুখে মুখে। আড়ালে থেকে মেয়েটাকে খারাপ কথা বলে। আবরাজ তাকে ফেলে গিয়েছে, এর জন্য তাকে সবাই কম কথা শোনায়নি। অনেক কিছু সহ্য করে আজ সেখানে। এদিকে আবরাজ একটু পরপরই সাব্বিরের দিকে রাগী চোখে তাকাচ্ছে। বেচারা ভয়ে এক কোণে চোখটি করে দাঁড়িয়ে আছে, চেহারা অসহায় দেখাচ্ছে। মেয়েটাকে বলে আসার পরেও কেন এলো না সাব্বির বুঝতে পারছে না। এখন তার স্যার তো তার খবর করে ছাড়বে। সাব্বির আমতা আমতা করে বলল,
স্যার আমি আরেকবার ডাকি? শাট আপ। একটা কাজ তুমি ঠিকঠাক করতে পারো না। সাব্বিরের মুখটা অসহায়, বড় গুরুত্বহীন মনে হচ্ছে নিজেকে। বউ থেকে শুরু করে বসের কাছেও সে একটা অকর্মার ঠিকই, কোনো কাজের না। সন্ধ্যা বেশ হয়েছে। পিজা ব্যাগটা কাঁধে নিয়ে গেট থেকে বেরিয়ে এলো। তার এত দেরি কখনো হয় না, সবসময় 5টার মধ্যেই বেরিয়ে পড়ে। আজ কখন যে কাজ করতে করতে সময় এতটা হলো বুঝতে পারিনি। আর রাস্তায় একটার পর একটা গাড়ি সিএনজি সাই সাই করে চলে যাচ্ছে। পিজা অনেকক্ষণ চেষ্টা করেও কোনো গাড়ি পেল না। সামনের স্টেশন, সেখানে গেলে অটো রিক্সাও পাওয়া যেতে পারে। পিজা হাঁটা ধরলো, কিন্তু কয়েক কদম সামনে এগোতেই আচমকায় পা জোড়া থেমে গেল। ল্যাম্পপোস্টের আলোতে উজ্জ্বল রাস্তায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আবরাজ খানকে দেখে। ল্যাম্পপোস্টের হলুদ রঙের আবছা আলোয় কালো রঙের শার্ট গায়ে পুরুষটাকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো কপালে ঢেকে আছে, মুখে কোনো দাড়ি নেই, যার ফলে মুখটাও চকচক করছে। পিজা দৃষ্টি সরে নিল। সে বারবার কেন পুরুষটার সৌন্দর্যের বর্ণনা করতে মরিয়া হয়, এত কেন টানে পুরুষটার দিকে তাকে। পিজা পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই আবরাজ সামনে এসে দাঁড়ালো। প্যান্টের পকেটে বা হাতটা গুজে রেখেছে, ডান হাতটা দিয়ে গাড়ির দিকে ইশারা করে ঘাড়টা কাত করে বলে উঠল, গাড়িতে চলো। আমি রোজ একাই ফিরি। সিন ক্রিয়েট করো না। যাব, শর্ত আছে আমার। বলো। আমাকে সব সত্যি বলতে হবে। আবরাজ বুঝি এত ভালো, বউয়ের এমন চালাকি মেনে নেওয়ার পুরুষ? একদম না। ঝটপট বউকে কোলে তুলে গাড়িতে বসায়। গাড়ি লক করে বউকে এক টানে নিজের উরুর উপর বসালো। ফিজার এলোমেলো চুলগুলো আঙুল দিয়ে কানের পিঠে গুজে দেয়। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবরাজ মেয়েটার চোখে ভয় দেখতে চায়, যা এখনো সম্ভব হচ্ছে না। সে খুব ধীরে ধীরে নিজের মুখটা ফিজার দিকে এগিয়ে নিল। অথর ছুঁই ছুঁই করে দুজনের। ফিজা মুখ তখন আচমকায় ঘুরে নিল। আবরাজ বা হাতে ফিজার চুলগুলো শক্ত করে ঘাড় সহ চেপে ধরলো। কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলে, আবরাজ খানকে ভয় করে না তোমার? ফিজা আবরাজের থেকে দ্বিগুণ ঘনিষ্ঠ হলো। আবরাজ চমকালো। মেয়েটা করতে কি চাইছে? আবরাজকে কয়েক ধাপ চমকে দিয়ে ফিজা বলে উঠল, মাফিয়ার স্ত্রী হয়ে ভয় পেলে একজন মাফিয়ার সাথে সংসার কিভাবে করব? ছাড়ুন আমায়। ফিজা ছটফট করে। আবরাজ ছাড়ে না মেয়েটাকে। দৃষ্টি কি তীক্ষ্ণ, ধারালো অস্ত্রের ন্যায় বুকে লাগে। চিনচিন করে পুরুষটার বক্ষ দেশ। মেয়েটা তাকে কিভাবে এতটা দুর্বল করে দিতে পারে? সে কি বউয়ের প্রেমে নতুন করে পড়ছে? রমণীর রণচণ্ডীর রূপ কি তার হৃদয় জুড়ে ভালো লাগার দুল দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। আবরাজ ফিজার চুলের ভাঁজে মুখ গুছে। ফিজা ঝট করেই নিজের মাথা হেলিয়ে দেয়। মুখ অন্যদিকে ঘুরে বলে, আই ওয়ান্ট আ ডিভোর্স। কখনো না। আবরাজ যেমন কথাটা শুনে অবাক হয়েছে, তেমন তার সোজা সাপটা জবাব। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, মিথ্যাবাদী এবং একজন খুনির সাথে আমি কখনো সংসার করব না। করতে হবে, এবং খুব ভালো করে। এতদিন তুমি যাওনি, এখন আমি তোমায় যেতে দেব না। আবরাজ গম্ভীর স্বরে বলে। তবে মাথায় তার অন্য চিন্তা ঘুরে। মেয়েটা কবে থেকে খবরটা পেল? কিভাবে জানতে পারলো এত সব? তবে কি এটাও জানে সে বিয়ের দিন কেন জার্মানি চলে গিয়েছিল? আবরাজ সেসব ভাবনা চিন্তা আপাতত স্থগিত করে। আবারও বলে, আমি সময় দিয়েছি, তুমি কাজে লাগাতে পারোনি। এখন আমি আমার বউকে কিভাবে রাখবো সেটা আমার ব্যাপার। এবং আমি কিভাবে নিজেকে রক্ষা করব সেটা আমার ব্যাপার। শক্ত কণ্ঠে জবাব। আবরাজ মুখে নিজের আরো ঘনিষ্ঠ আনে। তর্জনী আঙ্গুল বইয়ের অধর ছুঁয়ে দেয়। সেখানে আঙ্গুল স্থির করে। পিজা শক্ত হয়ে বসে থাকে। আবরাজ বইয়ের অধর পানে তাকিয়ে থেকে জানায়, চেষ্টা করে দেখতে পারো। ছাড়ুন। পিজা বিরক্তিকর স্বরে বলে। আবরাজ শান্ত গম্ভীর স্বরে বলল, তুমি ছুটে দেখাও। সকালের কথা ভুলে গিয়েছেন? মনে করিয়ে দিব আবার? কঠিন তীক্ষ্ণ চাহনি। আবরাজের বক্ষে এই দৃষ্টি ফুরোফুর করে হৃদয়ে আঘাত লাগে। মাদকা শক্ত স্বরে বলে উঠে, হুম, ভুলিনি। তুমি চাইলে আবার আঘাত করতে পারো। পরপর আবরাজ পাক্কা হাসলো। মেয়েটাকে খুব কৌশলে নিজের সাথে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে,
হয় তুমি নিজে ছুটে যাবে, না পারলে আমি এখানে এই মুহূর্তে তোমায় কিস করব এবং সেটার রেসপন্স করতে হবে তুমি। ডিল ইজ ডান। যান। একজন পুরুষের শক্তির কাছে কি আদৌ কোনো নারী পারবে, যেখানে পুরুষটার ওজন এবং উচ্চতা দুইটাই নারীটার থেকে দ্বিগুণ বেশি? ছোটাছুটি মুচড়ামুচড়ি কোনোটাই ফিজা কম করলো না। চেষ্টা ত্রুটি রইল না মেয়েটার। আবরাজ মাথা এলিয়ে দিয়ে সিটে চোখ বন্ধ করে কৌতূহলের সহিত জিজ্ঞেস করলো, তোমার ওজন কত? 42। ফিজা ছোটাছুটি বন্ধ করে জবাব দেয়। আবরাজ সেভাবে থেকেই বলে, আপাতত এতে হবে, কোলে তুলতে সুবিধা হবে, কিন্তু ওজন বাড়াতে হবে সুগন্ধি ফুল। পরে পুরুষটা সোজা হয়ে বসে। আবরাজ ফিজার দিকে তাকাতেই ফিজা আচমকায় একটা হাত ছুটিয়ে নিজের গলার কাছের কুর্তির ফিতাটা তড়িৎ টান দিয়ে খুলে দিল। ফিজা এমন কিছু করবে আবরাজ হয়তো কোশ্চিন কালেও ভাবেনি। বেচারার চোখ জোড়া অটোমেটিক বড় হয়ে গেল। গলদেশ বেশ আকর্ষণীয়, গলায় একটা চিন, হয়তো স্বর্ণের, আবার একটা তিলও রয়েছে। আবরাজ একবার ঠুক গিলে পুরুষটার মনোযোগ বিচ্ছিন্ন হলো। তৎক্ষণাৎ ফিজা আবরাজের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সিটে বসে বিশ্ব জয় করা হাসি হাসলো রমণী। আবরাজ খানকে হারাতে পেরে মন যেন আনন্দে পুলকিত হচ্ছে। তবে সেটা যে বেশিক্ষণ স্থায়ী হবে না সেটা কি রমণী জানতো? জানলে কখনো নিজের সর্বনাশ নিজের হাতে করতো না। আর যেতে গিয়েও যে রমণী হেরে যাবে। আবরাজ মেয়েটাকে এবার নিজের দিকে টানলো না, নিজে এগিয়ে গেল। গাড়ির জানালায় এক হাত রেখে অন্য হাত সিটে রাখলো। সম্পূর্ণ ঝুঁকে মেয়েটার থুতনিতে অধর স্পর্শ করলো। ফিজার ভিতর এত সময় মেজর দাও দাও করে জ্বলতে থাকা অনল যেন নিভে গেল। শরীর স্পর্শ করলো শীতল স্রোত। মেয়েটা এই মুহূর্তে একটুর জন্য নিজের অবস্থান এবং অতীত ভুলে যাচ্ছিল। কিন্তু অতীতটা সে কি করে ভুলে যাবে? বাসুর রাতে যেখানে প্রতিটা মেয়ে স্বামীর জন্য ঘরে বসে অপেক্ষা করে, কত রকম কল্পনা জল্পনা করে, সেখানে সে লিভিং রুমে বসে কিছু মানুষের কটূক্তি সহ্য করেছে। এই মানুষটাকে কিভাবে সে এত দ্রুত মেনে নেবে, কোনো শাস্তি ছাড়াই? কখন না, সে এত দয়ালু না। ফিজা কম যায় কি সে? নিজেও আবরাজের নাকের ডগায় দাঁত বসালো। অনাকাঙ্ক্ষিত এই আক্রমণ আবরাজ সামলে উঠতে পারে না, সরে আসে তৎক্ষণাৎ। ফিজা সুচালো দৃষ্টিতে তাকিয়ে দেখে। আবরাজ নাকে আঙ্গুল ছুঁয়ে বলে, তোমার সাথে সব রকম এক্সপেরিয়েন্স করে রাখছি, যেন ফাইনাল খেলতে গিয়ে কোনো রকম প্রবলেমে না পড়তে হয়। ফিজা কথাটার ইঙ্গিত বুঝে, একটু লজ্জা পায়, কিন্তু প্রকাশ করার মতো মেয়ে তো ফিজা নয়, তাই কোনো রকম এক্সপ্রেশন দিল না, চুপ করে বসে রইল। আবরাজও ড্রাইভিংয়ে মনোযোগ দেয়, তবে সেটাও যেন পাশে বসা রমণীর জন্য ঠিকঠাক করতে অক্ষম সে। তবু নিজের দক্ষতার জন্য খুব বেশি একটা ঝামেলা হলো না। পাশে বসা সুন্দরী রমণীকে ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে ঠিকই দেখলো। ফিজাকে গেটের সামনে গাড়ি থেকে নামিয়ে দিয়ে আবরাজ নিজে আজ গাড়ি গ্যারেজে রাখতে গেল। ড্রাইভার নেই তার, আজ ছুটি দিয়েছে সে। এখন থেকে সে নিজেই ড্রাইভ করে অফিস থেকে ফিরবে। তার মুখ্য কারণ হচ্ছে বইয়ের আশেপাশে থাকা। এদিকে ফিজা বাড়ির ভেতরে প্রবেশ করার আগেই দেখা হলো আব্রাহামের সাথে। সেও বাড়ির ভেতরে যাচ্ছে। ফিজা আব্রাহামকে দেখে দাঁড়িয়ে গেল, কিন্তু কোনো কথা বলে না। আব্রাহাম নিজ থেকেই কথা বলে, তোমার হাজবেন্ড কোথায়? গাড়ি গ্যারেজে রাখতে গিয়েছে। ফিজা জানায়। আব্রাহাম হঠাৎ কিছু মনে পড়ার মতো করে কপালে তর্জনী আঙ্গুল খুঁজতে খুঁজতে বলে ওঠে, ও হ্যাঁ, আজ তো ড্রাইভার নেই। আব্রাহাম কিছু বলবে তার আগে আবরাজ এসে সেখানে উপস্থিত হলো। শুধু উপস্থিত নয়, এসেই বুকে ঝট করেই কোলে তুলে নিল। এরপর আব্রাহামের দিকে বাঁকা চোখে তাকিয়ে ফিজাকে উদ্দেশ্য করে বলে উঠল, এখন আমার রোমান্স করতে ইচ্ছে করছে বউ, চলো রুমে, দেবরের সাথে দিনে আড্ডা দিও। ফিজার চোখ দুটা যেন তাদের নির্দিষ্ট স্থান ছেড়ে বেরিয়ে আসতে চাইল। কি বলে এই পুরুষ, মাথা ঠিক আছে? ফিজা চট করে এই মাথা এলো আবরাজ খানকে কোনোভাবে কাল থেকে জ্যালাস। ফিজা চমকালো, থমকে গেল। নিজের ভাইকে নিয়ে জ্যালাস? অদ্ভুত পুরুষ, কিন্তু কী কারণে? আব্রাহাম পেছন থেকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সে আবরাজের নাকে বাইট দেখেছে, কিন্তু এটা তো হাওয়ারি। তাহলে তার কেন এটা দেখে কষ্ট হচ্ছে? বড় ভাইয়ের বউয়ের দিকে নজর, মোটেও ভালো চোখে দেখবে না কেউ। তার ভেতরের সত্তা যেন তাকে কেমন বিদ্রোহ করছে। সে ভালোবাসে এই রমণীকে,
কিন্তু এটা এখন শুধু একতরফা ভালোবাসা। এটার কোনো ভিত্তি নেই, কারণ বর্তমানে রমণী তার বড় ভাইয়ের বউ, সম্পর্কে তার বড় ভাবি লাগে। সেক্ষেত্রে নিজের দৃষ্টি এবং অনুভূতিকে কন্ট্রোল করা উচিত। আবরাজ ততক্ষণে সিঁড়ি ডিঙিয়ে কক্ষে পৌঁছে গিয়েছে। আচমকায় নিজেকে শূন্য অনুভব করে ফিজা চোখ বন্ধ করে নিল। পরপরই তুলতুলে নরম বিছানায় নিজের দেহখানা ঠেকেছে বুঝতে পেরে চক্ষুতয় মেলল। আবরাজ তখন নিজের গলার টাই খুলছে। টাই একটু ঢিলে করে শার্টের বোতামে হাত চলে পুরুষটার। ফিজা ভ্রুজোড়া কুঁচকে নিল। আবরাজ বোর্ড থেকে ঝুঁকে যেতেই ফিজা অন্য পাশে চলে গেল। আবরাজ বিরক্ত হলো, সাথে সাথে তার ফোনটাও বাজে। প্যান্টের পকেট থেকে ফোন বের করতে নজরে আসে ত্রিনা। ফিজা উঠে বসলো, নিজের গায়ের ওড়না ঠিকঠাক করতে করতে বলে, আপনার বান্ধবী ডাকে, যান বান্ধবীর রুমে যান। আবরাজ, ফিজাকে ডাকো। ইলা বেগম ছেলেকে আদেশখানা করে আবারও রান্নাঘরে গেল। এতদিনে একবারও ফিজা আবরাজ এসেছে পর একসাথে খাবার টেবিলে বসে খাবার খায়নি। ইলা বেগম ভাবছে আবরাজের উপর অভিমান করে ফিজা একসাথে খাবার খাচ্ছে না, কিন্তু ব্যাপারটা যে সম্পূর্ণ উল্টো সেটা তিনি না বুঝতে পারলেও আবরাজ ঠিক বুঝে। ট্রিনা মেয়েটার অতিরিক্ত ন্যাকামি ফিজার জাস্ট অসহ্য লাগে। মেয়েটা ন্যাকা অবশ্য হবে না, বা কেন? বাবা জার্মানির নাম করা একজন বিজনেসম্যান। আসলে শুধু কি বিজনেসম্যান, নাকি বিজনেসের আড়ালে ভয়ঙ্কর কিছু রয়েছে? ফিজার এসবে ধারণা নেই, সে এসবে আগ্রহীও নয়। তবে সেদিন মিষ্টির কথায় কিছুটা আন্দাজ হয়েছে ট্রিনার বাবা বিশেষ ভালো মানুষ নয়, স্বার্থের জন্য সব করতে পারে। ফিজা রুমে বসে অফিসের কিছু একটা কাজ করছে। ল্যাপটপের দিকে দৃষ্টি স্থির মেয়েটার। আবরাজ কক্ষে প্রবেশ করে না, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। ফিজার সেদিকে খেয়াল নেই, তবে নাসারন্ধ্রে কড়া পারফিউমের গন্ধ ঠেকছে মেয়েটার। এমন পারফিউমের গন্ধ শুধু আবরাজ খান নামক পুরুষটা আশেপাশে থাকলেই পাওয়া যায়। ফিজা অন্যমনস্ক হয়ে গালে হাত রাখলো। সোফা থেকে ব্যাডের উপর টানানো বড় ফটোটার দিকে তাকালো। কি সুন্দর গম্ভীর পুরুষটা, ফ্রেম বাঁধানো বিশাল একখানা পিকচার। ফিজার এই ছবিটা দেখে কোনোদিনই আলসেমি লাগে না, পুরনো হয় না। সব সময় মনে হয় এই প্রথমবার সে ছবিটা দেখলো। প্রতিবারই মেয়েটা ছবিটার দিকে তাকিয়ে হারিয়ে যায়। প্রথমবারের ন্যায় প্রতিবার একই অনুভূতি হয়। অদ্ভুত সৌন্দর্যের এই পুরুষটার গালে দাড়ি হলে কেমন লাগতো? আরও সুদর্শন নিশ্চয়ই, তবে মারাত্মক ফর্সা এই আবরাজ খান। ফিজার আচমকায় মনে হলো পুরুষ মানুষ এত ফর্সা ভালো লাগে না। তবে আবরাজ খানকেই লাগে কেন? নাকি ভালোবাসার চোখে দেখে বলে এত সুন্দর লাগে? না, মোটেও এমন নয়। আসলে আবরাজ খান সুন্দর, ঠিক যেন অল্প বয়সী কোনো রাজা বাদশাহের মতো। শরীরের গঠন সাংঘাতিক, ভয়ঙ্কর নজর কাড়া। বলিষ্ঠ সুঠাম দেহটায় সব রকম পোশাক আশাকে সৌন্দর্য ফুটে। আবরাজ দাঁড়িয়ে আছে দরজায়, প্যান্টের পকেটে হাত গোছা, আরেকটা হাতের আঙ্গুল গালে ঠেকানো। গম্ভীর পুরুষটার মুখ কেমন বাচ্চাদের মতো দেখাচ্ছে। ফিজা হঠাৎ আবরাজকে এমন তোরা অবস্থায় দেখে চমকে উঠল। নড়ে চড়ে বসে মেয়েটা। এত সময় সে আবরাজের ছবির দিকে তাকিয়েছিল। আবরাজকে সেটা দেখে ফেলেছে। ফিজা পরক্ষণে ভয় গিলে নিল, বেশ ভাবসাব নিয়ে বসে রইল। দেখলে কি সে কি চুরি করছে? মোটেও না, তারই তো জামাই লাগে। এখানে কার কি সমস্যা? সে যদি তার বরের ছবির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ফিজা মনে মনে এসব ভেবে চিল মুডে বসে আবারও ল্যাপটপের স্ক্রিনে তাকায়, কিন্তু আচমকায় নিজের সামনে কারোর উপস্থিতি অনুভব করলো। শুধু উপস্থিতি নয়, সামনে দাঁড়ানো মানুষটা শুধু দাঁড়িয়ে ক্ষান্ত হয়নি, মেয়েটার একদম গা ঘেঁষে বসে গাল ধরে নিজের দিকে মুখটা ফিরিয়ে ধরলো দুই আঙুলের সাহায্যে। পরপরই সুর টেনে বলে, মেরি জান, পিকচার কেন, লাইভ দেখো না। এই যে আমি তোমার সামনে। লুক, ভালো করে দেখো, এদিকে দেখো, আমার দিকে দেখো সুগন্ধি ফুল। লুক অ্যাট মি। ফিজা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। কাঁথার খেয়ে হারায় মেয়েটা, শব্দ যেন গলা দিয়ে বের হচ্ছে না। এভাবে কেউ মানুষকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে, ফিজা হয়তো এই পুরুষটাকে না দেখলে জানতোই না। শুধু কি জানা, একদম প্র্যাকটিক্যালি দেখাও হয়ে গেল। ফিজার ভাবনার মাঝে আবরাজ বাঁকা হেসে ফের বলে, তোমারই তো বর আমি। এতদিন মনে ছিল না আপনি কারোর বর। কি তীক্ষ্ণ স্বেচ্ছাহনী। আবরাজ চুপ, কোনো কথা বলে না।
তখনও তাকে সে বউয়ের রাগান্বিত মুখের দিকে। মেয়েটা রাগলে গাল কেন লাল হয়? আবরাজ এসেছে পর থেকেই দেখে আসছে মেয়েটা একটু রেগে মেগে কথা বললে গাল লাল হয়, চোখগুলো লাল হয়। আবরাজকে কিছু বলতে না দেখে ফিজা এবার বেশ ভয়ানক কাণ্ড করে বসলো। আবরাজের টি শার্টের কলার ধরে নিল। হয়তো রাগের মাথায় কি করছে বুঝতেই পারছে না মেয়েটা। ফিজার রাগান্বিত কঠিন স্বরে আবরাজের ভাবনায় ছেদ ঘটে। কি হলো, কথা বলুন। এতদিন হয়ে গেল এসছেন, এখন পর্যন্ত তো নিজ থেকে কিছু বললেনই না। নাকি কিছু বলবেন না বলে পণ করে নিয়েছেন আপনি? আমার বউয়ের দেখি অনেক রাগ আমার উপর। এমন সিরিয়াস মুমেন্টে এমন হেয়ালি স্বরে এরূপ কথায় ফিজার রাগ তরতর করে বাড়ল বই কমল না। কিন্তু হঠাৎ মস্তিষ্ক সজাগ হলো। সে খুব নিকটে বসে আছে আবরাজের। কথাখানি মনে পড়তে ছট করে ফিজা দূরে সরে এলো। কিন্তু আবরাজের এটা পছন্দ হলো না, আর সেটা মোটেও মেনে নেওয়ার পাত্র নয়। আগত্যা সে নিজেই বইয়ের দিকে এগিয়ে এলো। ফিজা পা তুলে বসেছিল সোফায়, কুলের উপর রাখা ল্যাপটপ। আবরাজ ল্যাপটপ সেন্টার টেবিলে রাখে। ফিজা তখন শক্ত হয়ে বসে আছে আর শক্ত স্বরে বলে, কাছে আসবেন না, আসবো। দূরে থাকুন। আই নিড ইউ, আই ডোন্ট হ্যাভ। বাট আই নিড ইউ রাইট নাও। আবরাজ কথাটা বলেই ফিজার গলার উনাটা খুলে নিল। জর্জেটের উনাটা আর ঠাই হলো আদরে। ফিজার কণ্ঠ কাঁপছে, দূর দূর করে বুক। তবু মেয়েটার মন চায় না কিছু হয়ে যাক এই মুহূর্তে। কিছুটা উচ্চ স্বরেই বলে উঠল, আপনার এমনটা কেন মনে হচ্ছে? আপনি যখন যা চাইবেন, আপনার যা প্রয়োজন হবে, সব আমাকে মেনে নিতে হবে। থমকে গেল সামনে বসা পুরুষটা। অদ্ভুতভাবে হাত থামে, মুখের ভাবভঙ্গি বদলে গেল। দূরত্ব বাড়ায়, দুই হাত মিলে সোফায় মাথা এলিয়ে বসে। নীরবতা চলল কত সময়। ফিজা উত্তর পাবে না জানে, সে আশাও করে না। তবু কোনো এক অজানা কারণে বসে আছে সে। আবরাজের বন্ধ চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি আবার কবে জার্মানি যাচ্ছেন? কাল সন্ধ্যায়। আমি চাইবো এবার দেখা আমাদের শেষ দেখা হোক। ফিজা থমথমে স্বরে বলে। আবরাজ মেয়েটার কথায় বাঁকা চোখে দেখলো বউকে। মনে মনে বলল, সরি বাট নো সরি। আফটার টুমোরো ইউ উইল সি অনলি মি। একজন সার্ভেন্ট এসে দরজা নক করতেই ফিজা যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসলো। আবরাজ ফ্লোর থেকে ওড়না করে বউয়ের গায়ে সুন্দর করে জড়িয়ে দেয়। সার্ভেন্ট এসে জানালো ফিজার মা বোন এসেছে। আগত্যা ফিজা দ্রুত কক্ষ ত্যাগ করলো। পেছন পেছন আবরাজ নিচে এলো। মিষ্টির সাথে বসে আছে ফিজার ছোট বোন মেহরিন এবং মহিতা বেগম আড্ডা দিচ্ছে ইলা বেগমের সাথে। ট্রেনে একটা সিঙ্গেল সোফায় ফোন হাতে বসে। ফিজা নিচে এসে মা বোনকে দেখে স্বাভাবিক আচরণ করতে লাগলো। অতঃপর সেও মা বোনের সাথে বসলো। মহিতা বেগম এবং মেহরিনকে আজ রাতে ডিনারে ডেকেছে আবরাজ। যদিও ফিজাদের বাড়িতে তার যাওয়ার কথা ছিল, তবে সময় হাতে নেই বিধায় তাদের ডেকে নিয়েছে। এটা শোনার পর ফিজার একটু ভালো লাগলো। তবে কাল আবরাজ চলে যাবে আবার, সেটা মনে পড়ে মনটা কেমন করছে। কিন্তু কেন করছে? যদি আবারও আগের মতো হারিয়ে যায় সেই জন্য কি? কিন্তু সে তো পুরুষটার থেকে দূরত্ব চায়। তবে এটাই বা কবে সম্ভব হবে? আদৌ সম্ভব হবে কোনোদিন? ফিজা জানে না, তবে একটা সুযোগ সে আবরাজ খানকেই দিতে চায়। কিন্তু এটার জন্য তো সে কোনো রিজন পাচ্ছে না। পুরুষটা তো তাকে খোলামেলা করে কিছু বলছেও না। সে সবটা না জেনে কি করে কোনো ডিসিশন নিতে পারে? দ্বিধা দ্বন্দ্বে ভুগছে ফিজা। আর ইউ? আব্রাহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে। সামনে ভীতু মেয়েটা আড়ষ্ট হয়ে নিজের ওড়নার কোনা খামচে ধরল। এত রাতে এভাবে কারোর সামনে পড়বে মেহরিন হয়তো কল্পনাও করেনি। তাই অস্বস্তিটা একটু বেশি। তবে মানুষটাকে আবরাজ খানের নিকটতম কেউ অবশ্যই হতে পারে। খান বাড়িতে তো আর এত রাতে অজানা কোনো ব্যক্তি নিশ্চয়ই ঢোকার পারমিশন নেই, যেখানে বাড়ির গেট থেকে শুরু করে প্রতিটা সদস্য গার্ড নিয়ে চলে। কি হলো, কথা বলুন। কি আপনি? মেহরিনের ভাবনার মাঝে আব্রাহাম ফের জিজ্ঞেস করলো। মেহরিনের গলা কাঁপে। মেয়েটা ভীতু, এর জন্য কম কথা শুনতে হয় না নিজের মায়ের কাছে। আজকাল এমন ভীতু হলে চলে, যেখানে বড় বোন আগুন সেখানেই ছোট বোন
জল। মুহিতা বেগমের নিজের বড় মেয়েকে নিয়ে টেনশন না হলেও ছোট মেয়েকে নিয়ে প্রচুর টেনশন হয়। মেহরিন কোনো রকম নিজের নামটা উচ্চারণ করলো। মেহেরিন। পুষ্প ছোট বোন। আব্রাহাম কৌতূহলের সহিত জিজ্ঞেস করলো। মেহরিন মাথা নাড়ে। তারপর গুটি গুটি পায়ে মিষ্টির রুমেই ঢুকে গেল। লম্বা 5 ফিট হবে তিনি। দেখতে বেশ নাদুস নুদুস। চেহারাটা কিছুটা ফিজার মতোই, হয়তো লম্বা আর একটু হলে দুজনকে টুইন বলতো যে কেউ। তবে ফিজা লম্বা আরও। ফিজার শরীরের গঠন চিকনা, তবে বেশ নজর করা। চোখের চাহনি মারাত্মক। চুল থেকে শুরু করে নাক মুখ চোখ সবকিছু অদ্ভুত সুন্দর মেটার। আব্রাহাম ফোঁস করে দম ছাড়ে। এসব কি ভাবছে সে? নিজেই নিজের ভাবনায় বিরক্ত। সে সন্ধ্যার একটা পার্টিতে গিয়েছিল। যদিও মিলন খান একবার তাকে বলেছিল আজ ফিজার মা আসবে, সে যেন উপস্থিত থাকে, তবে পার্টি অ্যাটেন্ড করা জরুরি ছিল বিধায় সে থাকতে পারেনি। আব্রাহাম ক্লান্ত প্রচুর। নিজের সাথে যুদ্ধে সে জয়ী হতে পারবে কিনা সন্দেহ আছে মনে। ক্লান্ত দেহ মন দুইটাইকে টেনে নিয়ে কক্ষের দিকে অগ্রসর হলো। সিগারেটের তীব্র গন্ধে নাসারন্ধ্রে পৌঁছাতেই গভীর তন্দ্রা ছুটে গেল ফিজার। চোখ পিটপিট করে তাকাতেই মস্তিষ্ক সচেতন হলো। স্মৃতিতে এলো রাতে ডিনারের পর আবরাজ আর কক্ষে ফিরেনি। সামনে সাদা রঙের দেয়ালেই টানানো বড় সোনালি রঙের ঘড়িটা দেখতো ফিজা। রাত 1:42। কক্ষে লাইট জ্বলছে তখনও। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল বিধায় লাইট অন রয়ে গেছে। ফিজা গায়ে এলোমেলো রাতের পোশাক ঠিক করে নিল। বিছানা ছেড়ে পায়ে স্যান্ডেল পরে নিল। বড়সড় কক্ষটার বিশাল একটা ব্যালকনি আছে। কাছের দেয়ালের ওপাশে ব্যালকনিতে নীল রঙের লাইট জ্বলছে। ব্যালকনি থেকে কক্ষের ভেতর দেখা না গেলেও কক্ষের ভেতর থেকে ব্যালকনি স্পষ্ট। সেখানে দোলনাটায় বসে আছে সুঠাম দেহের অধিকারী আবরাজ খান। ফিজা গুটি গুটি পায়ে এগিয়ে যেতে গিয়েও যেন সামনে এগুনোর মতো মনস্থির করতে পারছে না। অভিমানে রাগে পুরুষটার সম্মুখে দাঁড়াতেই তার অন্তরে দহন হয়। কিন্তু তাতে কি? যার জন্য এই যাতনা, সে কি তা ত্যাগ পায়? কিভাবে পাবে? যার একটা বিয়ে করা বউ আছে, এটা সে 3 বছরে একবার খোঁজ নেওয়ার সময় ছিল না, সে কি করে বইয়ের অন্তরের যাতনা অনুভব করবে? ফিজা পাচ্ছিল হাসে। ব্যালকনির দিক থেকে পা ঘুরে লাইট অফ করলো। তারপর শুয়ে পড়লো গিয়ে আগের স্থানে। আবরাজ যেদিন ফিরল, ফিজা আবরাজের সব সত্যি জেনেছিল সেদিন। তখন তো সে স্বামী এত বছর পর ফিরবে শুনে খুশি হয়েছিল। অনুভূতি অভিমানের হলেও ভালো লাগা ছিল মনের কোথাও। এত বছর পর নিজের স্বামী নামক পুরুষটাকে দেখবে, ছুবে, কথা বলবে, অভিমান করবে। তবে পরবর্তীতে এসব জানতে পেরে সব আনন্দ মাটি হলো। নিয়ে গেল মেয়েটা। মাথা চাড়া দিল বিয়ে করা বউয়ের চেয়েও বেশি মূল্যবান সম্পদ। আবরাজ খানের নিকট তার কর্ম, গ্যাংস্টারগিরি। আবরাজ খান মানুষটা গম্ভীর মুখটার আড়ালে একটা ভয়ঙ্কর রূপ রয়েছে। হয়তো এটা কেউ জানে না। ফিজা চায়নি এটা তার সামনে আসুক। আগে তো ভালো ছিল, যখন এসব না জেনে মানুষটার জন্য দিনের পর দিন, মাসের পর মাস এবং দেখতে দেখতে 3 বছর অপেক্ষা করেছিল। এখন যেন সব বিষাক্ত লাগে। সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও গিয়ে নতুন করে বাঁচতে ইচ্ছে করে, যেখানে তাকে আবরাজ খান নামক পুরুষটার এসব কিছু ছুঁতে পারবে না। আমি তোমাকে বারবার ছুঁয়ে দেব, 1000 বার ছুঁয়ে দেব, পাগল করব আমার মাতাল করা স্পর্শে। তুমি আমার স্পর্শ থেকে পালাতে পারবে না। আমি তোমার পিছু ছাড়ব না। হঠাৎ নিজের উপর আবরাজের উপস্থিতি টের পেল। মাদকা শক্ত কণ্ঠস্বর আবরাজ বইয়ের একদম নিকটে। মুখ থেকে সিগারেটের তীব্র গন্ধ ফিজার গা গুলাচ্ছে। সহ্য হয় না গন্ধটা, অথচ আবরাজের কোনো হেলদোল নেই। বইয়ের রিয়াকশন দেখে ফিজা রাগে দুঃখে কাঁদতে মন চাচ্ছে। একটু দয়া কেন নেই এই পুরুষটার মনে? কেন এত পাষাণ? তবে ফিজা বা কম কিসে? ঝাট করে নিজের শোয়া থেকে উঠে বসলো। পিছে গিয়ে গায়ে কম্পিউটার জুড়ে বসে মুখ অন্যদিকে ঘুরে বলে, কথা দিয়ে ভোলাতে আসেন বারবার। তো অন্য কিছু করতে তো দিচ্ছ না? আবরাজ বাঁকা হেসে বলল। ফিজা অন্ধকারে আবছা আলোয় ঠিক বুঝতে পারে আবরাজ তার দিকে তাকিয়ে আছে। ফিজার দৃষ্টি তীক্ষ্ণ, তাচ্ছিল্য হাসে মেয়েটা। বলে উঠল, বিদেশি নারীর শরীর কি পানসে লাগে এখন, নাকি রুচি উঠে গেল? বিদেশি তো রুচি থাকলে তোমার কাছে আসতাম নাকি?
থমথমে পরিবেশ। ফ্রিজের সামনে বসে আবরাজকে ঠিক বুঝে উঠতে পারছে না। খেয়ালি স্বরে বলে, সেটাই, একটা দুইটা দিয়ে তো আপনাদের হয় না, প্রতিদিন নিত্য নতুন লাগে। আবরাজ কোনো জবাব দেয় না। সত্যি সে ভালো মানুষ নয়। বিয়ের পরে সে কোনো নারীর সাথে ব্যাট শেয়ার না করলেও বিয়ের আগে তো শখানেক নারীর শরীর অনায়াসে ছুঁয়েছে। তাই এখানে নিজেকে সে সাধক প্রমাণ করতে চাইল না, কিংবা মিথ্যা বা সত্যি কোনোটাই বলতে চাইছে না। ফিজা কখনোই আবরাজের থেকে পজিটিভ কোনো উত্তর আশা করে না। মূলত সে পজিটিভ নেগেটিভ কোনোটাই আশা করে না। তাই উত্তরের অপেক্ষা করে না, পরপরই জিজ্ঞেস করে, আমার মাকে কেন ডেকেছেন এখানে? মেয়েকে কতদিন দেখবেন না তার তো সিওরিটি দিতে পারছি না আমি, সেই জন্য দেখিয়ে নিলাম। আবরাজ শান্ত স্বরে জানালো। ফিজা বুঝে না কথার অর্থ। সে সময় নিয়ে কথার অর্থ বোঝার চেষ্টা করে, তবু আবার পাল্টা প্রশ্ন করলো, মানে? তুমি সকালে আমার সাথে যাচ্ছ? কখনো না। সাথে সাথে জবাব দিল ফিজা। আবরাজের গম্ভীর মুখখানা এবার স্পষ্ট। অন্ধকারে বেশিক্ষণ থাকার ফলে ভালোই দেখতে পাচ্ছে একে অপরকে। যেহেতু ব্যালকনিতে তখনও লাইট জ্বলছে, ফিজার জবাব মোটেও যে পছন্দ হয়নি আবরাজের ফিজা সেটা আবরাজের মুখের দিকে তাকিয়ে বুঝতে সক্ষম হলো। তবে আবরাজ যে রেগে গিয়েছে মেয়েটা বিন্দু পরিমাণ আঁচ করতে পারে না। আবরাজের ফর্সা মুখের লম্বা নাকের ডগাটা অল্প কাঁপে, সাথে চোখও লাল হয়েছে। আবরাজ নিজের কপালে পড়ে থাকা চুলের আড়ালে কপালের তর্জনী আঙ্গুল ঘষে, দাঁতে দাঁত চেপে পুরুষটা আওড়ালো, আই ডোন্ট লাইক পিপল টকিং টু মি লাউডলি। আমার সাথে উঁচু স্বরে কথা বললে আমার অসহ্য লাগে। সেখানে তুমি আজ 1 সপ্তাহ নাগাদ আমার উপর খবরদারি করে যাচ্ছ। তাহলে দূরে থাকুন আমার থেকে। রাগাচ্ছে কেন মেয়েটা থাকে? সে কি বুঝতে পারছে না এটার জন্য তার ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ হতে পারে? আবরাজ রাগ নিয়ন্ত্রণের প্রয়াস চালায়। নিজের সিগারেটে পোড়া কালচে অধর কামড়ে ধরে রাখে দাঁত দ্বারা। রাগ কমাতে অক্ষম নয় সে, তবে এটার জন্য নিজেই নিজেকে ক্ষত বিক্ষত করতে হয়। ফিজা দাঁতের ঘর্ষণের শব্দে অনুমান করলো আবরাজ দাঁত কিরমির করছে। পরপরই পুরুষটা রাশভারী কণ্ঠস্বরে ভাসে, নট পসিবল। যে কোনো পরিস্থিতিতে নিজেকে আগলে রাখতে হয়, শক্ত রাখতে হয়, অক্ষত রাখতে হয় নিজেকে। আর যে পরিস্থিতি সামলাতে নিজেকে ক্ষতবিক্ষত করে তার মতো বোকা পৃথিবীতে দ্বিতীয় আর নেই। ফিজার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবরাজ মেয়েটাকে একটানে নিজের পক্ষদেশে নিয়ে এলো। শুধুই মুখ আর শরীরের অর্ধেক অংশ এসেছে। চুল এলোমেলো হয়ে মুখ সম্পূর্ণ ঢেকে গিয়েছে। আবরাজ ফিজার এলোমেলো চুল হাতের সাহায্যে মুখ থেকে সরিয়ে দেয়। তারপর ঠোঁটের কোনায় আঙুল চেপে ধরে ফিজার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে তোমাকে ক্ষত বিক্ষত করে দেই। থুতনিতে চিনচিনে ব্যথার প্রকোপ বাড়ল। ছটফট করে ফিজা। আবরাজ দাঁত চেপে আছে সেখানে। এমন স্থানে আঘাত, এর চেয়ে ব্যথাটা গভীর হয়ে কলিজায় লাগে। ফিজা আবরাজের কাঁধে নখ দিয়ে আঁচড় কাটতে আবরার ফিজাকে ছাড়ল। মেয়েটা নখ বড়, কাঁধ জলে। এমন নয় সে আঘাত সহ্য করতে পারে না। শরীরে এমন অনেক অঙ্গ যেখানে বেশ বড় বড় আঘাতপ্রাপ্ত, সেই তুলনায় এটা নিতান্তই তুচ্ছ। তবু এটার গভীরতা অনেক মনে হচ্ছে আবরাজের নিকট। ফিজা থুতনিতে হাত দিয়ে চেক করলো, রক্ত আসেনি, তবে ব্যথা হচ্ছে। আবরাজ নিজের কাঁধে তরল পদার্থ অনুভব করে। আঙ্গুল চিটচিটে লাগে, রক্ত এসেছে। ফিজা সেদিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলে ওঠে, আমাকে আঘাত করার আগে নিজেকে প্রস্তুত করে তবেই আসবেন, নয়তো দ্বিগুণ আঘাতে নিজেও জর্জরিত হবেন মিস্টার মাফিয়া আবরাজ খান। দীর্ঘদিন আবরাজ বিদেশে ছিল। সাধারণ মানুষের নিকট তার লাইফস্টাইলে অস্বাভাবিক, প্রায় বিদেশিদের মতো চলাফেরা পুরুষটার। পোশাক আশাক থেকে শুরু করে কথাবার্তা, খাবার দাবার, এভরিথিং। ফিজা এসব আগে থেকেই জানতো। যেহেতু তার মা একসময় ওই অফিসেই জব করতো, তখন শুনেছিল মিলন খানের বড় ছেলে বিদেশ পড়াশোনা করে। তারপর যখন বিয়ে হলো, পরে সে নিজেও অফিস জয়েন করলো। এরপর অফিসের অধিকাংশ মেয়ে স্টাফদের মুখে মুখে আবরাজ নামটা খেলা করত। দেখতে সুদর্শন হওয়ায় তার একবার সাক্ষাৎ প্রায় রমণীদের মনে গেঁথে যায়। ফিজা জানে আবরাজের চরিত্র কেমন। মূলত বিয়ের আগে না জানলেও পরবর্তীতে ঠিকই বুঝেছিল।
এমন বড়লোক হওয়া সত্ত্বেও কেন তাকে মিলন খান পছন্দ করে নিজের পুত্রবধূ করেছিল, কারণ তো ছিল। সেটা ফিজার মা বুঝতে পারেনি। তিনি ভেবেছিল মেয়ে রূপবতী, তারপর পড়াশোনা করছে, ফ্যামিলি স্ট্যাটাস ভালো, সেজন্য মেয়ের জন্য ভালো ঘর থেকে প্রস্তাব এসেছে। তাছাড়া তাকেও তো চিনেন দীর্ঘদিন ধরে মিলন খান, সেই জন্য হয়তো। যদিও কারণগুলো সব সত্যি, তবে তার মধ্যে অন্যতম কারণ এটা যে ফিজা দেখতে সুন্দর। শুধু গায়ের রং নয়, মেয়েটার চেহারাও মারাত্মক। ফিজার মাও মেয়েকে দ্রুত বিয়ে দিতে চাইছিলেন। মেয়ে সুন্দরী হওয়ার দরুন ভালোই লোক চোখে পড়তো। যেমন ভালো মানুষ সসম্মানে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসতো, তেমনই একদল খারাপ লোকও কুনজর দিত। ফিজা জানে তার মায়ের তাকে তড়িঘড়ি করে বিয়ে দেওয়ার মধ্যে এটাও একটা বড়সড় রিজন। মনে কিছুটা সবার প্রতি অভিমান রয়েছে, যে যেভাবে পারছে তাকে ব্যবহার করছে। মা নিজের মেয়ের ভালোর জন্য, শ্বশুর নিজের ছেলের ভালোর জন্য, এখানে তার সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিজা চোখ মেলে তাকাই। পাশে শুয়ে আবরাজ চক্ষুদয় স্থির করে রাখে পুরুষটার মুখপানি। কত নিষ্পাপ দেখাচ্ছে পুরুষটাকে, অথচ এই মানুষটা জঘন্য। ফিজার চোখে ঘুম নেই, রাত প্রায় শেষ। না চাইতেও আবরাজের লাগেজ প্যাকিং করতে সাহায্য করতে হয়েছে, যদিও লাগেজটা ওর নিজেরই। তবু যেহেতু আবরাজের সাথে যাওয়ার ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে যেতে হচ্ছে, সেক্ষেত্রে মন ঠিক লাগছে না কাজে। তার উপর এমন অসভ্য পুরুষ যদি হয় অধিকারপ্রাপ্ত স্বামী, সারাক্ষণ দুহাই দিয়ে মা বোন সামনে রেখে ব্ল্যাকমেল করে, তাহলে উপায় তো কিছুই থাকে না আর। ফিজা বিরক্তিকর স্বরে অস্ফুটে বলে উঠল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।